নবী করিম বলেছেন, যেখানে মানুষ কথা বোঝে না সেখানে তোমাদের হাত দিয়ে ইশারা করা উচিত। ইতিহাসের পাতায় এমন কিছু জেনারেলের নাম লেখা আছে যাদের রণকৌশল আর বীরত্ব নিয়ে আজও আলোচনা হয়। আজ আমরা কথা বলবো তেমনই একজনকে নিয়ে, খালিদ ইবনে ওয়ালিদ, যিনি পরিচিত ছিলেন অপরাজেয় সেনাপতি হিসেবে। বলা হতো তিনি যখন ঘোড়ার পিঠে চড়তেন, শত্রুরা শুধু হেরে যাওয়ার ভয়ে কাঁপত না, কাঁপত একেবারে মৃত্যুর ভয়ে। শুধু এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় তিনি কি ছিলেন। নিজের জীবনে তিনি ১০০রও বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? একটাতেও তিনি হারেননি। ভাবা যায়, মিলিটারি হিস্ট্রিতে এমন রেকর্ড প্রায় নেই বললেই চলে। তো কিভাবে তিনি এমন কিংবদন্তি হয়ে উঠলেন? এর শুরুটা হয়েছিল এক প্রায় অসম্ভব পরিস্থিতি থেকে। মুতার যুদ্ধই ছিল তার লিডারশিপের প্রথম আর সবচেয়ে কঠিন অগ্নিপরীক্ষা। একবার পরিস্থিতিটা কল্পনা করুন তো, একদিকে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য আর অন্যদিকে পাক্কা ২ লক্ষ রোমান সৈন্যের এক বিশাল বাহিনী। মানে প্রতি একজন মুসলিম সৈন্যের বিপরীতে ৬০ জন রোমান সৈন্য। জেতা তো দূরের কথা, সেখান থেকে প্রাণে বেঁচে ফেরাটাই ছিল অলৌকিক ব্যাপার। কিন্তু খালেদ ইবনে ওয়ালিদ ঠিক সেই অসম্ভবকেই সম্ভব করেছিলেন। তিনি শুধু নিজে বাঁচেননি, পুরো মুসলিম বাহিনীকেই প্রায় নিশ্চিত ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু কিভাবে করলেন তিনি এটা? দেখুন, খালিদের লক্ষ্য কিন্তু জেতা ছিল না, ছিল নিজের সেনাবাহিনীকে বাঁচানো। আর এর জন্য তিনি এক অসাধারণ সাইকোলজিক্যাল গেম খেললেন। তিনি সৈনিকদের সামনের আর পেছনের সারি বারবার অদলবদল করতে থাকলেন। এতে মরুভূমির ধুলো উড়ে এমন এক ভ্রম তৈরি হলো যে রোমানরা ভাবল মুসলিমদের জন্য নতুন বিশাল এক সাহায্যকারী দল এসে গেছে। ব্যাস, এই একটা চালেই বিশাল রোমান বাহিনী কনফিউজড হয়ে যায়, আর সেই সুযোগে তিনি প্রায় সবাইকে নিয়ে নিরাপদে ফিরে আসেন। মোতার যুদ্ধে তো আমরা দেখলাম তার ডিফেন্সিভ জিনিয়াস, কিন্তু খালিদের আসল খেলাটা ছিল আক্রমণে। চলুন এবার তার অন্যতম সেরা একটা অ্যাটাকিং স্ট্র্যাটেজি দেখি, ওয়ালাজার যুদ্ধ। এই কৌশলটাকে বলা হয় ডাবল এনভেলপমেন্ট। সহজ কথায় বলতে গেলে এটা হলো শত্রুকে দুই পাশ থেকে সাঁড়াশির মতো চেপে ধরার একটা কৌশল। ঠিকঠাক কাজে লাগাতে পারলে শত্রুর হার প্রায় নিশ্চিত। খালিদের প্ল্যানটা ছিল একদম সহজ কিন্তু মারাত্মক। প্রথমে তিনি তার মূল বাহিনী দিয়ে অ্যাটাক শুরু করলেন আর পারস্য বাহিনীকে টেনে আনলেন যুদ্ধের ময়দানের গভীরে। যেই না তারা লড়াইয়ে পুরোপুরি মনোযোগ দিয়েছে, ঠিক তখনই দুই পাশে লুকিয়ে থাকা অশ্বারোহী বাহিনী বেরিয়ে এসে তাদের দুই দিক থেকে ঘিরে ফেলল। আর এই কৌশলের ফলাফল অবিশ্বাস্য। মাত্র একদিনে প্রায় ২০,০০০ পারস্য সৈন্য নিশ্চিহ্ন হয়ে যায়। মিলিটারি হিস্ট্রিতে এটা অন্যতম সেরা একটা এনসার্কেলমেন্ট ট্যাকটিক্স হিসেবে রয়ে গেছে। খালিদের গল্পটা কিন্তু শুধু দুই একটা যুদ্ধের না, তিনি নাড়িয়ে দিয়েছিলেন তখনকার পৃথিবীর সবচেয়ে বড় দুই সুপার পাওয়ার, পারস্য আর রোমান সাম্রাজ্যের ভিত। তার অভিযানের গতিটা ছিল কল্পনার বাইরে। ইরাক থেকে সিরিয়া তিনি যেন ঝড়ের বেগে একটার পর একটা এলাকা জয় করছিলেন। বিশেষ করে মাত্র ১৮ দিনে প্রায় ১,০০০ কিলোমিটার দুর্গম মরুভূমি পাড়ি দিয়ে সিরিয়ায় তার হঠাৎ আগমন শত্রুদের সব হিসাব নিকাশ একদম ওলটপালট করে দিয়েছিল। তার এই অবিশ্বাস্য গতি দেখে রোমান প্রতিপক্ষরাও এতটাই অবাক আর ভীত ছিল যে তারা নিজেরাই বলত, খালিদ মরুভূমির ভেতর দিয়ে বাতাসের মতো আসে। দামেস্ক জয়ের ঘটনাটা শুনলেই বোঝা যায় তিনি কতটা আলাবা ছিলেন। যখন অন্য কমান্ডাররা দুর্গ ঘিরে রেখে শত্রুর আত্মসমর্পণের জন্য অপেক্ষা করছিলেন, খালেদ তখন রাতের অন্ধকারে মাত্র কয়েকজন সৈন্য নিয়ে সেই দেয়াল বেয়ে ওপরে উঠে গেলেন, যেটাকে শত্রুরা অভেদ্য মনে করত। এরপর ভেতর থেকে দরজা খুলে দিয়ে পুরো রোমান বাহিনীকে হতবাক করে দেন। এবার আসা যাক সেই ফাইনাল শোডাউনের কথায়, যা সিরিয়ায় রোমান শাসনের ইতি টেনেছিল, ইয়ারমুকের যুদ্ধ। বলা যায় এটা ছিল তার ক্যারিয়ারের মাস্টারপিস। এই যুদ্ধের কৌশলগুলো কিন্তু আজও মিলিটারি একাডেমিগুলোতে পড়ানো হয়। যেমন ধরুন, তিনি উট ব্যবহার করে একরকম চলন্ত দেয়াল বা ওয়াল ডিফেন্স বানিয়ে ফেলেন, যা রোমানদের শক্তিশালী ঘোড়সাওয়ার বাহিনীকে পুরোপুরি অকেজো করে দেয়। তাছাড়া তিনি প্রায় ৩০ বার সৈন্যদের দলবদল করে সবাইকে ফ্রেশ রাখেন আর একযোগে এমনভাবে আক্রমণ করেন যে শত্রুর মনোবলই ভেঙে চুরমার হয়ে যায়।
এত সব অসাধারণ কীর্তির জন্যই তিনি একটি বিশেষ উপাধি পেয়েছিলেন, যা তার নামের সাথেই জুড়ে গেছে, সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। তো কেন তিনি অপরাজেয়? কারণ খালিদ ইবনে ওয়ালিদ শুধু একজন তলোয়ারধারী যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন কমপ্লিট স্ট্র্যাটেজিস্ট। তিনি জানতেন যুদ্ধ শুধু ময়দানে হয় না, প্রতিপক্ষের মনেও হয়। যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কৌশল বের করা, প্রচণ্ড চাপের মুখেও মাথা ঠান্ডা রাখা আর তার অটল বিশ্বাস, এই সব কিছু মিলেই তাকে বানিয়েছে এক কিংবদন্তি। যখনই আমরা ইতিহাসের সেরা জেনারেলদের কথা বলি, আলেকজান্ডার, চেঙ্গিস খান বা জুলিয়াস সিজারের নাম চলে আসে। কিন্তু যে মানুষটা ১০০র বেশি যুদ্ধ করে একটাতেও হারেননি, তাকে কি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জেনারেল বলা যায়? এই প্রশ্নটা আর এর উত্তর খোঁজার ভারটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম।